চারদিকে আসলে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আর এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষায় হচ্ছে হাওড় দেখার একদম পারফেক্ট সময়। আমার মনে হয় আমাদেরকে এবার হাওড়ে যাওয়া উচিত। চলেন না ঘুরে আসি কিশোরগঞ্জের মিঠামাইন হাওড় থেকে। লেটস গো। আর রিসেন্টলি আসলে এই হাওড়ে কয়েকজনের মৃত্যুর সংবাদ শোনা গেছে, কেন জানি না। তো আমরা একটু জানার চেষ্টা করব যে এই হাওড়ের এই রাস্তায় কেন কোনো পর্যটকের মৃত্যু হবে, সেটা একটু জানার চেষ্টা করবো। আর আমাদের এই ট্যুরে বেশ কিছু জিনিস কিন্তু স্পন্সর করছে রাইডার্স ক্লাব বাংলাদেশ, যেমনটা সেফটি গিয়ার, কমিউনিকেটর, এই হ্যান্ড গ্লাভস। সো থ্যাঙ্কস টু রাইডার্স ক্লাব বাংলাদেশকে আমাদের এই ট্যুরে কন্ট্রিবিউট করার জন্য। চলো যাই। প্রায় 1 মাস ঘরবন্দি জীবন কাটানোর পর আমরা দুজনে বাদ যাচ্ছি কিশোরগঞ্জের হাওড় অঞ্চল। আমাদের এই ট্যুরে আমরা দুজন ছাড়াও আরও কয়েকজন আমাদের সাথে যুক্ত হবে, তাদের পরিচয় একটু পরেই দিচ্ছি। আমাদের যাত্রা শুরু হয় লক্ষ্মীপুর থেকে, আর তাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে। লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আসার আমাদের রুট প্ল্যান ছিল লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে আমাদের 2 থেকে 3 দিন থাকার প্ল্যান রয়েছে, আর থাকবো এখানকার একটি জনপ্রিয় রিসোর্ট জালালপুর ইকো রিসোর্টে। তো কিশোরগঞ্জের হাওড় অঞ্চলগুলো দেখার জন্য একদিনের বেশি থাকা খুব একটা প্রয়োজন হয় না যদি আপনি স্পেশালি ঢাকা থেকে আসেন। তবে আমাদের যেহেতু এখানে 2 থেকে 3 দিন থাকার প্ল্যান রয়েছে, তাই এই রিসোর্টে ওঠা। আর কিশোরগঞ্জ যাওয়ার ঠিক 20 থেকে 25 কিলো আগেই কটিয়াদি উপজেলায় পেয়ে যাবেন এই জালালপুর ইকো রিসোর্ট। প্রায় 250 কিলোমিটার লক্ষ্মীপুর থেকে রওনা দিয়ে কটিয়াদি জালালপুর ইকো রিসোর্টের সামনে। তো আমাদের আসলে এই ট্যুরে মেম্বার হচ্ছে 5 জন। আমি, তিথি, সানি ভাই, আরিফ ভাই আর হচ্ছে শারিয়ার ভাই। জাস্ট আমরা কিন্তু আসতে দেরি করছি, বাট ওনারা কিন্তু আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এখানে পৌঁছাই গেছে, কারণ ওনারা আসছে ঢাকা থেকে আসলে দূরত্ব খুব একটা বেশি না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলেন। কি সমস্যা, কি বলেন তো, সমস্যা কি? দেরি করতেছেন? হ্যাঁ, একটা ঘুম কেন? রিসোর্টের খাবার দাবার আয়োজনের কথা বলতে গেলে আমাকে একটা ভিন্ন ভিডিও তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন যে আসলে কত ধরনের খাবার এখানে রয়েছে। প্রতিবেলা 20 থেকে 25 ধরনের ভিন্ন ভিন্ন খাবার আয়োজন। কথা দিচ্ছি, খাবার খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে যাবেন যদি কোনোভাবে আপনি এখানে চলে আসেন। এখন চারদিকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে যদি সুইমিং পুলে না আসি তাহলে আর কখন আসবো বলে। বৃষ্টির সাথে চা আর ঝালমুড়ি, এই অনুভূতি কি বলে বোঝানো সম্ভব? ওহো ভাই, চামিচ আছে না? এটা কি ফুল পার্টি হচ্ছে? ফুল পার্টি, এখন তো লাস্ট মুড়ি বুফে। হ্যাঁ, বুফে মুড়ি। দিদি নাও, কিরাম খেতে খেতে কেমন? সুইমিং পুলের ঠিক পাশেই বিশাল এক ধান ক্ষেত, আর সেখানে একটা ছোট্ট বসার জায়গা, যাকে ক্ষেত সমুদ্র নামেও ডাকা হয়। এই ঝুম বৃষ্টির ভিতরে আমরা এখানেই বসে কিছুক্ষণ আড্ডা দিব, গান, কবিতা, এই হাবিজাবি আর কি। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। মনে হচ্ছে কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়। এখন প্রায় সন্ধ্যা 7টা থেকে 7:30 হবে।
তো এখন এই রিসোর্টের ছাদে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা মোটামুটি ফেস্টিভ্যাল টাইপের, একদিকে পিঠা তৈরি হচ্ছে, অন্যদিকে বারবিকিউ, চা, তারপরে এখানে আবার প্রজেক্টের মাধ্যমে সিনেমা টিনেমা দেখার ব্যবস্থা আছে। তো সব কিছু মিলে আসলে এই রিসোর্টের উপর থেকেই সন্ধ্যার পর মোটামুটি একটা ভালো লাগে কাজ করবে। তো আজকে আসলে আর কোনো প্ল্যান নাই, রাত্রে ডিনার সারবো, দেন কালকে সকালে চলে যাব, মানে সকাল 9টার ভিতরে বের হয়ে যাব নিকলি। কিসের শব্দ শুনতে পাচ্ছেন ভাই? কিসের শব্দ? আরিফের জাত ভাইয়ের জাত বোনও পেয়ে গেছি। এখানে প্রচুর পরিমাণে শেয়াল ডাকতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু খুব কাছেই আছে। ডাকতেছে তোমার? কে ডাকছে? তোমার কি জানি ডাকতেছে? তুমি কেমনে বুঝছো? তোমাকে ডাকতেছে আসলে। ওকে, শুভ সকাল। আজকে চলছে আমাদের কিশোরগঞ্জের ডে 2। আজকে আমরা প্রথমে যাব নিকলি থেকে যাব মিঠামাইন। তো কিশোরগঞ্জ বলতে যে হাওরটা বুঝি আমরা বর্তমানে, আসলে আমাদের চোখের সামনে ভেসে আসে যে নিকলি এবং মিঠামাইন, অষ্টগ্রাম দেখা হবে কিনা জানি না, বাট আমরা এই দুইটা জায়গা দেখার চেষ্টা করবো এবং এই সময়টা হচ্ছে একদম পারফেক্ট। তো এই সময়টাতে মোটামুটি হাওড়ে একদম পরিপূর্ণ পানি থাকে, মানে এটা হচ্ছে সিজন। তো আমরা এখন জালালপুর ইকো রিসোর্ট থেকে বাইকে করে চলে যাব প্রথমে নিকলি থেকে যাব মিঠামাইন। তো আমরা এখন যে রিসোর্টে আছি সেই রিসোর্ট থেকে নিকলি হাওড়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। বুঝতে পারছেন, খুব একটা কাছে বলবো না, মোটামুটি একটা দূরত্ব রয়েছে। ঠিক এখন থেকে বছর দেড়েক আগে একবার নিকলি হাওড় আসার সুযোগ হয়েছিল, তো সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আর এই পর্বে আসলে নিকলি হাওড় নিয়ে তেমন কিছু থাকছে না, আমরা সরাসরি চলে যাব মিঠামাইন। নিকলির বেড়িবাঁধ থেকে আমরা নৌকায় করে আমাদের বাইক নিয়ে যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। যেতে তো ঘন্টা দেড়েক সময় লাগবেই, আর দূরত্ব আনুমানিক 11 কিলোমিটার। আমরা যে পথে যাচ্ছি সেই পথ এখন পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকলেও বর্ষার শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে, আর হাওড়ের বুকে জেগে ওঠে এই হাওড় অঞ্চলে যোগাযোগের রাস্তা সাবমার্সিবল রোড। তাছাড়াও দেখতে পাবেন শুধুই ফসলি জমি আর ধুলো ওড়া মেঠো পথ, মানে এখন যা দেখতে পাচ্ছেন তার উল্টোটা। এজন্য অবশ্য হাওড়ের মানুষের কাছে একটা প্রবাদ এখনো প্রচলিত আছে যে বর্ষাকালে নাও আর শুকনোয় পাও। তবে হ্যাঁ, হাওড় অঞ্চল এখন দিন দিন বেশ উন্নত হচ্ছে, তারে কিন্তু কর্মযোগ্য আপনি যখন হাওড় অঞ্চলে আসবেন তখনই কিন্তু আপনার চোখে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ফাইনালি মিঠামইন। আমরা যেই রাস্তাটা দেখার জন্য এসেছি এটির 47 কিলোমিটার পাকা সড়কের মাধ্যমে এই মিঠামইন উপজেলার সঙ্গে বন্ধন তৈরি করা হয়েছে ইটনা এবং অষ্টগ্রাম উপজেলার। বলতে পারেন বর্ষায় এই তিনটি উপজেলা মিলে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়, যা কিনা এই রাস্তা তৈরি করার আগে আলাদা আলাদা করে বিচ্ছিন্ন ছিল। মিঠামইন বাজার থেকে বের হলে তিনমুখী তিনটে রাস্তা, একটি ইটনা, আর একটি অষ্টগ্রাম, আর অন্যটি মিঠামইনমুখী। তো আমরা এখন যাচ্ছি অষ্টগ্রামের দিকে। এত সুন্দর একটা রাস্তা, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না যে বাংলাদেশের ভিতরে এমন রাস্তা সত্যিকার, এটা অতুলনীয়।
সাধারণত এখানে সম্পূর্ণ এই নিকলি, অষ্টগ্রাম, মিঠামাইন, ইটনা এই সকল এরিয়ার যেই রাস্তাগুলো হাওড়ার মাঝখান দিয়ে তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার বর্ষার সময় আসলে পানির নিচে ডুবে যায়, কিন্তু এই রাস্তাটা তার কখনো পানির নিচে ডুববে না, যার কারণে এটাকে বলা হয় অল ওয়েদার রোড। সত্যি হাওড়ের বুকে এমন রাস্তা দেখে বেশ অবাক হওয়ার মতো, আর রাস্তার পাশে এমন ছোট ছোট পানিবন্দী ঘরগুলো দেখে আরও বেশি অবাক হবেন। মনে হবে এগুলো ছোট ছোট এক একটা দ্বীপ অথবা বন্যায় প্লাবিত হওয়া কোনো একটা অঞ্চল, কিন্তু না, এই বিষয়গুলো এই অঞ্চলের মানুষের কাছে একদমই নিয়মিত বা স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, বর্ষার সময়টাতে শুধু এত জল আসে কোথা থেকে? আসলে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে প্লাবিত হয় এই অঞ্চলগুলো, কারণ এটা কিছুটা নিচু অঞ্চল আর ভারতের ওই অংশটা বেশ উঁচু। শীত আসতে আসতে এই জল কিছুটা শুকিয়ে যায়, কিছুটা নদীতে আর কিছুটা সমুদ্রে, আর তখনই এই অঞ্চল ফিরে যায় তার আসল রূপে। রাস্তাটির সৌন্দর্য দেখার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে বাইক, কিন্তু সেখানে হচ্ছে সমস্যা বা মৃত্যুঘাত। জায়গাটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে কিন্তু এখানে বাইক নিয়ে ঘুরতে আসে, বা বাইকারদের আনাগোনায় এখানে বেশি। এখানে আসার পর এমন সমান্তরাল সোজা রাস্তা থেকে কেউ বাইকের গতি সর্বোচ্চ উঠানোর লোভ সামলাতে পারে না, বা সর্বোচ্চ গতি উঠানোর জন্য এখানে আসে হাওড়ের সৌন্দর্য দেখা তার কাছে মুখ্য বিষয় নয়। কিন্তু হাওড়ের তীব্র বাতাস সেখানে বাধা হয়ে দাঁড়ায় আর ঘটে দুর্ঘটনা। আমি যতটুকু জানি যে এখানে এই পর্যন্ত বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে মিনিমাম 25 জন। এখানে আসলে বাইক আসা নিয়ে একটু রেস্ট্রিকশন আছে, ভবিষ্যতে হয়তো বা একদমই অ্যালাউ করবে না বাইক আনা। সো আপনারা যারা আসবেন বাইক নিয়ে, যদি কোনোভাবে আসতে পারেন, সেই ক্ষেত্রে ভাই টপ স্পিড উঠানোর চিন্তা ভাবনা করেন না। এই যে ঝামেলাটা হইলো কি, এইখানে যে বাতাসটা, এই বাতাসের ফ্লোটা এখন যেমন, বাট কোনো ব্রিজ যদি সামনে আসে তখন কিন্তু এই ফ্লোটা হঠাৎ করে থেমে যায়, যার কারণে কিন্তু একটা দুর্ঘটনা হইতেও পারে এই বাতাসের স্পিডের পার্থক্যের কারণে। তাই সবার কাছে অনুরোধ থাকলো যে বাইকের গতি ওঠানোর জন্য এখানে আসবেন না, এখানে আসুন, দেখুন, অনুভব করুন এই দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি সৌন্দর্য। আপনারা অনেকে জানেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাড়ি কিন্তু এখানেই, আর এই হাওড় অঞ্চলে এমন রাস্তা দৃশ্যমান শুধুমাত্র ওনার কারণে। একটা সময় এই হাওড় অঞ্চল ছিল বেশ অবহেলিত, কিন্তু বর্তমানে হাওড়ে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে তাতে আর বেশি দিন নেই যে এই হাওড় অঞ্চলে হবে বাংলাদেশের রোল মডেল। তার প্রমাণ যদি আসলে দিতে যাই, একটা বিষয় খেয়াল করুন যে আজ আমরা শত শত মাইল পাড়ি দিয়ে এই হাওড়ে। যাই হোক, আমরা আপাতত এই হাওড় থেকে বিদায় নিচ্ছি, আর আমরা আরও 2 দিন থাকবো জালালপুর ইকো রিসোর্টে। কিশোরগঞ্জের এই জালালপুর ইকো রিসোর্টে আজকে আমাদের 3য় দিন। আজকে আমরা চলে যাব, আর গত 2 দিন আমরা এখানে ছিলাম, থাকার কথা ছিল 2 দিন, বাট মানে আজকে নিয়ে আরেকদিন এক্সট্রা থেকে যাই, মানে গতকালে এক্সট্রা থেকে যাই। তো আসলে জায়গাটা ভালো লাগছে, বিশেষ করে জায়গা বলতে এই রিসোর্টটা ভালো লাগছে। খুব সিম্পল, বেশি কিছু না, অ্যাক্টিভিটিস খুব কম, বাট এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। প্রথম দিন খাওয়া দাওয়া যেটা খাইছি খুব একটা ভালো লাগে নাই, বিশেষ করে দুপুরের খাবার বা রাতের খাবার খুব একটা ভালো লাগে নাই। লাস্টের 2 দিন খাবার বেশ ভালোই লাগছে, কারণ এক এক দিন এক এক আইটেমের খাবার হয়, তো সব কিছু আসলে ভালো লাগার কথাও না। তো এই রিসোর্ট থেকে আপনার নিকলি হাওড়ের দূরত্ব হচ্ছে প্রায় 25 কিলোমিটার। তো এই যাওয়া আসার রাস্তা যেটা, সেটা কিন্তু আপনাকে প্যারা খাইতে হবে না, ওরাই যত গাড়ি টাড়ি মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কিন্তু ওরাই করে দেবে, পাশাপাশি নৌকা সার্ভিস সব কিছু কিন্তু এরাই ম্যানেজ করে। বাট আপনাকে কিন্তু বেশ কিছু টাকা খরচ করতে হবে যদি আপনি আসলে হাওড় দেখতে এসে কোনো প্যারা বা ঝঞ্ঝাট এগুলো নিতে না চান। রিসোর্টে আসলে কী কী খরচপাতি হবে বা কী কী প্যাকেজ আপনি নিতে পারেন সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান, সেখান থেকে তাদের ফেসবুক পেজ অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। আমরা যেহেতু এই রিসোর্টের ইনভাইটেশন এখানে আসি, তাই খরচপাতি সম্পর্কে তেমন একটা মাথায় ঘামাতে হয়নি। তো এই ছিল মোটামুটি আমাদের সম্পূর্ণ ভিডিও। আশা রাখি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।
রেকর্ড ওকে ফাইন। ও ধন্যবাদ। তো বন্ধুরা শুভ সকাল। দিলেন তো আমার শটটা নষ্ট কইরা। আমি পড়াশোনা একটা ইউটিউবার কতটুকু প্রফেশনাল হতে পারে দেখেন। উনি পুরো ভিডিওটা কিভাবে সাজাবে তার জন্য কিন্তু উনি স্ক্রিপ্ট রেডি করতেছে। আমরা যখন যেখানে যেভাবে পাই ওভাবে আসলে চালাই যায়, বাট উনি কিন্তু বেশ প্রফেশনাল। সো ওনার কাছ থেকে অনেক কিছু শেখা দেখে দিছি আর কি। আই এম প্রফেশনাল।